স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা। উভয় দেশ স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে, যাতে শ্রমিকেরা ন্যায্য অধিকার ও সুবিধা পায়। এটি একটি পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো শিক্ষা ও পেশাগত ভিসা। ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকায় সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা শিক্ষার্থী ও পেশাদারদের ভিসা সুবিধা সম্প্রসারণে সহায়ক হতে পারে। তারপরে তৃতীয় যে বিষয়টি সেটি হলো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু। এটি কিন্তু পুরাতন সংবাদ। আপনারা জানেন মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা অলরেডি চালু করেছে এবং এটি কিন্তু অনেক আগেই চালু করেছে। এটি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সফরের আগেই কিন্তু চালু হয়ে গেছে। তারপরেও এটি কিন্তু প্রসঙ্গক্রমে এসেছে আলোচনার মধ্যে। তো এই মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে শ্রমিকদের দেশে ফিরে যাওয়া ও আসা এটি কিন্তু সহজ হবে, এটি নিশ্চিত, আমরা জানি। তারপরে প্রসঙ্গ হলো 18,000 কর্মী যারা যেতে পারেননি। তো এটি আমরা একটু শুনি। আমি একটু বলি আপনাদের। প্রথমে তো বলেছিল 18,000, পরে যখন আমরা 18,000 ভেরিফাই করতে গেলাম দেখলাম 31 মের মধ্যে তাদের বাংলাদেশে আসার কথা ছিল 2024-এর। তো 31 মে পর্যন্ত তাদের তো ভিসা থাকতে হবে। তো আমরা স্ক্রুটিনি করে দেখলাম আসলে ভিসা ছিল 8,000 সামথিংয়ের। তো বাকিদের তো ক্ষেত্রে আমরা দাবি করতে পারি না। ওই 8,000 সামথিংয়ের থেকে আবার কেউ কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে 95 জন, আর 100 জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে। বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে। এই মাসে প্রথম আমরা ইয়েটা পেয়েছি, রিকোয়ারমেন্টটা পেয়েছি অল্প সংখ্যক, কিন্তু এটা আমাদের এই 31শে ডিসেম্বরের মধ্যে ওনারা যতজন যেতে চায় ততজন। তো যা শুনলাম সেটি হলো 18,000 শ্রমিক কিন্তু আর নেই, অর্থাৎ 18,000-এর মধ্যে এখন মোটে টিকছে 7-8,000 এরকম হবে। অলরেডি 100-র বেশি মালয়েশিয়াতেই চলে গেছে। তারপরে অন্যান্য দেশে আরও মোটামুটি 100 কর্মী চলে গেছে। তো বাকি থাকে মোটামুটি 6.5-7 এরকম। যাই হোক, তো এটি কথা হলো যে তাদের ভিসার মেয়াদ চলে গেছে 18,000-এর মধ্যে, যার কারণে এই পরিমাণ কর্মী সংখ্যা কমে গেল। এখন প্রশ্ন হলো যে ভিসার মেয়াদ চলে গেছে তাদের, বাকি তারা তো চলে যেতে পারেনি। তো এই ভিসার মেয়াদটা পাইয়ে দেওয়ার বা নতুন করে ভিসা প্রাপ্তির জন্য তদবিরটা কে করবে, কাজটা কে করবে, কার দায়িত্বের মধ্যে রয়েছে? উনি তো বলেই খালাস। তো এই দায়িত্বটা কার? অবশ্যই আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, অবশ্যই বিএমইটির, অবশ্যই এই সংশ্লিষ্ট খাতে যারা কাজ করেন সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদেরই দায়িত্ব। কারণ যে কর্মীরা যেতে পারেননি, সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও শুধুমাত্র বিমানের টিকিটের জন্য তারা যেতে পারেননি, তো তাদের ভিসার মেয়াদ যদি চলে যায় সেই দায়িত্ব কি সেই সংশ্লিষ্ট কর্মীর? অবশ্যই সেই দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট কোম্পানির, যে কোম্পানি তাদেরকে নিচ্ছিল অথবা যে নিয়োগদাতা প্রতিষ্ঠান তাদেরকে নেয়ার জন্য ভিসা দিয়েছিল, কলিং ভিসা। এবং পাশাপাশি আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। আর সেটি যদি হয় তাহলে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা কিন্তু এই দায়ভার এড়াতে পারেন না। এটি কি পারেন তিনি? তিনি তো বলেই খালাস যে 18,000 কর্মী তো আর নেই। তাদের মধ্য থেকে মোটামুটি অর্ধেক কর্মীর ভিসার মেয়াদ চলে গেছে, অর্ধেক কর্মীর মধ্যেও কিছু কর্মী অলরেডি অন্যান্য দেশে পাড়ি দিয়েছে, কিছু কর্মী মালয়েশিয়াতেও গিয়েছে। তাহলে এতে কি দায়ভার শেষ হয়ে গেল, দায়িত্ব শেষ হয়ে গেল? সেই 18,000 কর্মী যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসাটা পাইয়ে দেওয়ার দায়িত্ব কার ছিল? বলতে তো খুব সহজ, একেবারে খুব সাদামাটাভাবে বলে গেলেন। তো যাই হোক, 18,000 কর্মীর ভাগ্য এটি আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এখন প্রসঙ্গ হলো কলিং ভিসা। কলিং ভিসাতে আমরা কতদূর অগ্রগতি দেখলাম? কলিং ভিসা প্রসঙ্গ যেটি, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে উভয় দেশের চলমান আলোচনার ফলস্বরূপ নির্ধারিত হবে কলিং ভিসার ভবিষ্যৎ। আবারও বলি, উভয় দেশের চলমান আলোচনার ফলস্বরূপ নির্ধারিত হবে
কলিং ভিসার ভবিষ্যৎ, এটি কিন্তু খুবই সূক্ষ্ম একটি কথা। দুই দেশের মধ্যে আলোচনার ফলস্বরূপ, অর্থাৎ আমাদের দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা পর্যায়ে আলোচনা হয়েছে। তারপরেও দুই দেশের চলমান আলোচনা যেটি চলছে, স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে। সেই স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় যখন পরিপূর্ণ হবে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, তখনই শুধুমাত্র এটির ফল নির্ধারিত হবে, এই কলিং ভিসার ভবিষ্যৎ। অর্থাৎ আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, বাকি আপনাদেরকে সম্পূর্ণ উৎসাহ দিতে পারছি না, কারণ মালয়েশিয়ার কলিং ভিসার ভবিষ্যৎ কিন্তু এখনও আমার কাছে যতটুকু মনে হয় অনিশ্চিত। তবে আলোচনা হয়েছে ফলপ্রসূ, এটি কিন্তু স্বীকার করতে হবে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার একটা ফলাফল আমরা হয়তো পাবো খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু উল্লেখ্য যে চলমান আলোচনার ফলস্বরূপ নির্ধারিত হবে। তো এটি তো কলিং ভিসার বিষয় গেল। এর মধ্যে আরও অনেক কিছুই কিন্তু ছিল, সেটি কিন্তু সেইভাবে ফলো করে কোনো পত্রিকা, সংবাদ মাধ্যম বা সংবাদ সম্মেলন কোনো কিছুতেই আসছে না। আমাদের অবৈধ কর্মীদের যে বিষয়টি রয়েছে, তারপরে আমাদের যে কর্মী ভাইরা গিয়েছেন তাদের কাজের পরিবেশ, তাদের অন্যান্য বাসস্থানের পরিবেশ, তারপরে আমাদের সবচেয়ে বড় যেটি সিন্ডিকেট, সেই সিন্ডিকেট নিয়ে কী হলো, সিন্ডিকেটের সমাধান কি হলো। সেই 100 জনই কর্মী পাঠাবে, সেই 100টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাবে, নাকি সেটি বৃদ্ধি করার কোনো উপায় আছে, অথবা সেটি নিয়ে কোনো ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেটি কিন্তু কেউ বলেননি এখনো পর্যন্ত। তারপর অভিবাসন ব্যয়, যেটি আমাদের কর্মী ভাইদের সবচেয়ে বড় মরার উপরে খাড়ার ঘা ছিল আমাদের অভিবাসন ব্যয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেখানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মধ্যে আমাদের কর্মীরা চলে যায়, সেখানে আমাদের যেতে হয় 5 থেকে 6 লক্ষ টাকায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অন্যান্য সোর্স কান্ট্রি থেকে কর্মীরা যায় বিনা টাকায়, তাদেরকে আবার অ্যাডভান্স টাকা পে করতে হয় অন্যান্য কোম্পানির। সেখানে আমরা দিয়েছি অলরেডি 5 থেকে 6 লক্ষ টাকা। তো এই বিষয়গুলো কিন্তু এখনও সংবাদ সম্মেলনে আমাদের কোনো কুশীলব এখনও সেটি ক্লিয়ার করেননি, পরিষ্কার করেননি। তো যাই হোক, তারপরেও আমি ওই যে বরাবর বলে থাকি, আমি আশাবাদী মানুষ। আমি আশা করতে চাই খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কলিং ভিসা যেটি বন্ধ রয়েছে, পূর্ণাঙ্গ বাজারটি আবার হয়তো চালু হবে, এবং সেটি যদি চালু হয় তাহলে আমাদের লক্ষ লক্ষ প্রবাসগামী তথা প্রবাসী ভাইদের মনে অনেকটা প্রশান্তি আসবে, তাদের পরিবারে অনেকটা সচ্ছলতা আসবে, তাদের কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজ অনেকটা কমে যাবে। কারণ এখনও আমার জানা মতে হাজার হাজার কর্মী রয়েছেন যারা সুদের উপরে টাকা নিয়েছেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, যারা এনজিও থেকে কিস্তির উপরে টাকা নিয়েছেন, সেটি তারা দিনমজুর খেটে তারা পরিশোধ করছেন, অথবা কেউ পালিয়েও বেড়াচ্ছেন। এরকম সংবাদও কিন্তু আমাদের কাছে রয়েছে। তো তারা যদি যেতে পারেন অ্যাটলিস্ট, তাহলে অন্তত তারা রক্ষা পাবে, তাদের পরিবারটা রক্ষা পাবে, আমরাও কিছুটা শান্তি পাব। অন্তত যেতে তো পারুক তারা, টাকা পয়সা যা লাগে লাগুক, এটি আমাদের কপালে যা রয়েছে তাই হবে। এটা আমরা বলে কয়ে হয়তো কিছুই করতে পারবো না, কারণ আমরা তো ফল দেখেছি, বন্ধুত্বের ফলও দেখেছি, সব কিছুই দেখেছি। এর আগেও ৭৮,৯৯৯ টাকা নির্ধারিত হয়েছিল। সেই সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয় এবং তারপরে কর্মীদের কত টাকা লেগেছে সেটিও আমরা দেখেছি। তো আসলে যে লঙ্কায় যায় সেই রাবণ সাজে, এটি হলো স্বাভাবিক কথা। তো আমরা দেখি কি হয়। তো প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা, এবি মোস্তফা শেষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।